গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো এবং মনোযোগ সহকারে এই ক্লাসগুলি দেখবে এবং এখান থেকে শিখবে। তো আজকে আমরা সেকেন্ড টার্মিনালে প্রথম ক্লাস অষ্টম শ্রেণীর জন্য আলো, এই আলোর মধ্যে কিছু কোশ্চেন রয়েছে। তার মধ্যে প্রথম একটা টপিকটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট, অর্থাৎ আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলনে আমরা সবচেয়ে প্রথমে জানবো যে আলো কি। তো তোমরা খাতা পেন সকলে প্রস্তুত রাখবে, আর এই কোশ্চেনগুলো লেখার সঙ্গে সঙ্গে আমার বলা আনসারগুলোকে ভিডিও পজ করে লিখে নেবে, কারণ পরবর্তীতে আর এই সমস্ত জিনিস করানো নাও হতে পারে। সো আলো কি, তাহলে আলো কি এর ধর্ম লেখো বা বৈশিষ্ট্যগুলি লেখো, এর ধর্মগুলি লেখো। তাহলে আমরা বলবো অনেকভাবে আলো ডেফিনেশন দেওয়া যায়, তবে আমাকে এটা ভালো লাগে বলে আমি বলছি। তোমরা যে কোনো বই থেকে করতে পারো অবশ্যই, যে আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যা আমাদের চোখে দর্শনের অর্থাৎ দেখার অনুভূতি সৃষ্টি করে। আলো এক প্রকারের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যা আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। এর বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। এক, এখানে যে দুটো বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে, তোমরা লিখে নেবে, আমি ওই দুটো মেনশন করছি না। যে আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, একটা বৈশিষ্ট্য হয়ে গেল। দুই, আলো আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে, তিনটা বৈশিষ্ট্য হয়ে গেছে। সরি, দুটো কমপ্লিট। তিন নম্বরটা দেখো, খাস করে এটা মাইন্ডে রাখো। শূন্য মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বা এটাকে যদি আমরা সেন্টিমিটার পার সেকেন্ডে লিখি তাহলে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এমসিকিউ বা এক মার্কের ছোট কোশ্চেন গুলোর জন্য এটা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা টুকেলি বাজে। আগুন মাধ্যমে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা 3 × 10⁻10 মিটার পার সেকেন্ড। 4 নম্বর, আলো বিভিন্ন ধর্ম রয়েছে, ওই ধর্মগুলো মেনে চলে। যেমন আলো প্রতিফলন, প্রতিসরণ ইত্যাদি নিয়ম মেনে চলে। তাই এই চারটা বৈশিষ্ট্য আমরা আলো সাধারণত মনে রাখবো। ওকে তোমরা সবাই? এবার হচ্ছে যে আলোর প্রতিফলন কি। আলোর প্রতিফলন কি? ইহা কত প্রকার ও কি কি? তো মনে রাখবো, প্রতিফলন জিনিসটা আগে বুঝে নিই। ধরে নিচ্ছি যে এখানে কোনো একটা মাধ্যম রয়েছে, হ্যাঁ, তো সাপোজ বায়ু বা জল বা কাঁচ যা
কিছু হতে পারে। উপরেটা পুরো বায়ু মাধ্যম, আর নিচে নরম মাধ্যম রয়েছে, জল থাকতে পারে, বায়ুটা কাঁচও হতে পারে। বুঝার জন্য আমি বুঝাচ্ছি। তো যদি এরকমের ধর্ম হয় বা আলো যদি এরকমের রাস্তা অবলম্বন করে যে মাধ্যম থেকে আসছিল আস্তে আস্তে অপর একটা মাধ্যমে গিয়ে পড়লো, অর্থাৎ দুই মাধ্যমকে সেপারেট করে রেখেছিল, বায়ু আর জলকে যে অংশটা সেপারেট করে রেখেছিল তাকে আমরা বিভেদ তল বলবো। তো এই বিভেদ তল থেকে যদি সে আবার এরকমের রাস্তা অবলম্বন করে যেখানে পড়ার পরে আবার যেখান থেকে যে মাধ্যম থেকে এসেছিল সেই মাধ্যমে ফিরে চলে গেল, তাহলে এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। তো যদি আমি এখানে জল একটা উদাহরণ নিয়েছি, জলের ক্ষেত্রে আলোর প্রতিফলন সাধারণত হয় না, বেশিরভাগ প্রতিসরণ হয়। আলো দুটো কাজ করতে পারবে, এটার ভিতর দিয়ে এরকমের রাস্তা দিয়ে চলে যেতে পারতো, কিন্তু এটা চলে গেলে এটা অন্য পাবে, এটা পরবর্তী অংশে আমরা আলোচনা করব। এই ক্ষেত্রে আমি জলটাকে মুছে দিচ্ছি। কাঁচ বা আয়না একটা রাখা হলো, তাহলে বাইরে থেকে আস্তে আস্তে কাঁচ বা আয়নায় পড়ে আবার বাইরে যদি ফিরে চলে যায়, তাহলে আলোর এই ঘটনাকে বলবো আমরা প্রতিফলন। তাহলে প্রতিফলনের ডেফিনেশন লিখি যে আলো রশ্মি কোন মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অপর কোন মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়ে পুনরায় যদি পূর্বের মাধ্যম বা প্রথম মাধ্যম অর্থাৎ যেখান থেকে আসছিল সেই মাধ্যমে অর্থাৎ আলোকরশ্মি কোন মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অপর কোন মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়ে পুনরায় যদি প্রথম মাধ্যমে ফিরে আসে, তবে এই ঘটনাকে আমরা আলোর প্রতিফলন বলবো। এই ঘটনাকে আমরা বলবো আলোর প্রতিফলন। বুঝেছেন? এর আগে আমি উদাহরণ দিলাম আর এখন লিখে দিলাম। লিখে নিবা সবাই, পজ করে ভিডিওটা। আচ্ছা, ইহা কত প্রকার ও কি কি? আলোর প্রতিফলন দুই প্রকার। কত প্রকার? আলোর প্রতিফলন দুই প্রকার। এক, নিয়মিত প্রতিফলন, বললাম নিয়মিত প্রতিফলন। আর দুই, বিক্ষিপ্ত প্রতিফলন। এবার আমরা জানবো নিয়মিত প্রতিফলন কি আর বিক্ষিপ্ত প্রতিফলন কি। অর্থাৎ নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের সংজ্ঞা। নেক্সট কোশ্চেন হবে আমাদের
প্রতিফলনের সংজ্ঞা ও উদাহরণ দাও। তো নিয়মিত প্রতিফলনের সংজ্ঞা শোনো। এখন উদাহরণ বুঝিয়ে দিই কিভাবে হয়। এটা একটা কোনো আয়না, আয়নাকে সাইন্টিফিক্যালি এরকম ভাবে প্রকাশ করা, একটা দাগ দিয়ে নিচের দিকে এরকম দাগ কেটে কেটে দেখা। এটা বোঝায় যে আলো রশ্মি আসলে এই দিকে প্রবেশটা বাধা রয়েছে, এটা বাধা বোঝাচ্ছে যে এদিকে আলো আসতে পারবে না। তাহলে নিয়মিত প্রতিফলনে হচ্ছে যে অনেকগুলো রশ্মি অর্থাৎ এক ঝাঁক রশ্মি বা রশ্মিগুচ্ছ যদি সমান্তরাল ভাবে আসে আর প্রতিফলনের পর ফিরে যাওয়ার পথটাতেও যদি তারা পরস্পর সমান্তরাল হয়, তবে আরো এরকমের ঘটনাকে বলবো যে আমরা নিয়মিত প্রতিফলন। অর্থাৎ আমি লিখছি না ডেফিনেশনটা, বোঝানোর চেষ্টা করছি, মুখে বলছি, তোমরা বারবার এটা শুনে খাতায় নোট করে নেবে। অবশ্যই খাতাতে সমস্ত কোশ্চেনগুলো লিখবে। নিয়মিত প্রতিফলন যে প্রতিফলনে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলনের পর পরস্পর সমান্তরাল থাকে, এরূপ প্রতিফলনকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলনে আসবে সমান্তরালে, কিন্তু প্রতিফলিত হওয়ার পরে আর সমান্তরাল থাকবে না। অর্থাৎ এরকম যদি প্রকৃত তলে যদি আলোর প্রতিফলন হয়, আসলো সমান্তরালে, দেখা গেল এটা এদিকে চলে গেল, তো দেখো না সমান্তরালে এসে প্রতিফলন হবে, প্রতিফলনের পর পরস্পর সমান্তরাল যদি না থাকে তাহলে আলোর এরকমের প্রতিফলনকে বলবো আমরা বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কথা হবে চকচকে মসৃণ সমতলে আলোর নিয়মিত প্রতিফলন হয়, আর অমসৃণ তলে আলোর সাধারণত বিক্ষিপ্ত প্রতিফলন হয়। নিয়মিত প্রতিফলন আমাদের বাস্তবে যেমন ব্যবহার হয় না, তবে আমরা যে সমস্ত জিনিসকে আমরা দিনের বেলায় বা রাত্রির বেলায় যে সমস্ত জিনিসগুলো দেখি তার বেশিরভাগটাই বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। তাহলে এখানে একটা ছোট প্রশ্ন হতে পারে যে আমরা দিনের বেলায় যে সমস্ত আশেপাশের বস্তুগুলোকে দেখি এটা কোন প্রতিফলনের ফলে দেখি আমরা, তাহলে বলবো যে এটা আমরা বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে দেখি। ঠিক আছে, তো আমাদের প্রতিফলন সংক্রান্ত আর ডিটেইলসে তেমন বিষয় বিভিন্ন নেই বলে আমরা এর ডিটেইলসে আর ভিতরে প্রবেশ করলাম না। এরপর হচ্ছে যে আলোর প্রতিফলনের সূত্র, আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের সূত্র, তার আগে আমরা আলোর প্রতিফলনে যে সমস্ত জিনিসগুলো ব্যাখ্যিত হয়ে থাকে সেই সমস্ত জিনিসগুলো একটু আলোচনা করে নিই, তারপরে সূত্রটা লিখব। যে মাধ্যমটা বা যে আলোর প্রতিফলন ঘটায় তাকে বলা হয় প্রতিফলক তল। তো আমরা এটা আয়নাটা হয়ে যাবে আমাদের এক্ষেত্রে প্রতিফলক তল। ঠিক আছে, আমরা তার পরিচয়গুলো নিচের দিকে লিখব। তাহলে আমরা ছোট্ট একটা পরিচয়গুলো লিখছি। পরিচয় xy প্রতিফলক তল, অর্থাৎ এখানে আলো প্রতিফলন হয়েছে বলে xy কে বলবো প্রতিফলক। যে রশ্মিটা ফার্স্টে আসছিল প্রথম দিকে নাম দিয়ে দাও, মনে মনে PQ রশ্মি আসছিল, তাহলে এই PQ এর নাম হয়ে যাবে আপতিত রশ্মি। পড়ার পরে তারপরে প্রতিফলক তলের উপরে যে বিন্দুতে এসে রশ্মিটা ফার্স্ট মিট করেছিল, অর্থাৎ যে বিন্দুতে পড়েছিল, তো সেই বিন্দুটা এখানে আমাদের চিত্রতে রয়েছে কিউ। তাহলে কিউ হয়ে যাবে আপতন বিন্দু, যে বিন্দুতে আপতিত রশ্মি
প্রতিফলক তলে আপতিত হয়। প্রতিফলক তলের যে বিন্দুতে আপতিত রশ্মি এসে পড়ে সেই বিন্দুটাকে বলবো আমরা আপতন বিন্দু। সেই বিন্দুকে বলবো আমরা আপতন বিন্দু। তাহলে এখানে কি হচ্ছে আপতন বিন্দু? রশ্মিটা পড়ার পরে একটা নির্দিষ্ট দিকে যাবে, নাম দিয়ে দিলাম পি কিউ আর। তাহলে একটা রশ্মি হচ্ছে কিউ আর, তাহলে এই ক্ষেত্রে আমাদের কিউ আরটা হয়ে যাবে প্রতিফলিত রশ্মি। যেহেতু রশ্মিটা প্রতিফলনের ফলে তৈরি হয়েছে, তাহলে এটা রশ্মিটাকে আমরা বলবো প্রতিফলিত রশ্মি। তাহলে কিউ আর হবে আমাদের প্রতিফলিত রশ্মি। এখন আপতন বিন্দুতে এই প্রতিফলক তলের উপরে লম্ব হবে। দেখো এটাও প্রতিফলক তলের উপরে লম্ব বোঝাবে, এটাও প্রতিফলক তল এক্স ওয়াই এর উপরে লম্ব বোঝাবে। কিন্তু আমি যদি ওই লম্বটা কিউ বিন্দুতে অঙ্কন করি, এটা নাম দিয়ে দিলাম পি কিউ আর, এটা এস দিয়ে দিলাম, তাহলে কিউ এস একটা লম্ব হয়ে গেল। এই কিউ এসটা কে বলবো আমরা অভিলম্ব। কিউ এসটাকে বলবো আমরা অভিলম্ব। এই আপতিত রশ্মি অভিলম্বের সাথে একটা কোণ তৈরি করেছে, যে কোণটার নাম পি কিউ এস। তাহলে কোণ পি কিউ এস এটা কোণটার নাম হয়ে যাবে আপতন কোণ। এটাকে সূচিত করা হয় সাধারণত আই দিয়ে, আই ফর ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আই ফর ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তার জন্য আমরা এটাকে স্মল আই দিয়ে সূচিত করব। তাহলে পি কিউ এস টা হয়ে যাবে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই, আর এর এটাকে আমরা বলবো আপতন কোণ। নেক্সট হচ্ছে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মিও অভিলম্বের সাথে একটা কোণ তৈরি করেছে, সেই কোণটার নাম হচ্ছে এস কিউ আর বা কেউ আর কিউ এস, যাতে ইচ্ছা আমরা দিতে পারি। কোণ এখানে লিখছি না, আমি জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, এখানে চলে আসছে। হ্যাঁ, যে কোণ তোমরা নিচে লিখে নেবে, কোণ এস কিউ আর, এস কিউ আর হয়ে যাবে এটাকে রিফ্লেকশন অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা রিফ্লেকশন অ্যাঙ্গেল। তার জন্য আর দিয়ে সূচিত করা হয়, আর সমান হয়ে যাবে বাংলাতে আমরা এটাকে কি বলবো প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। বাস, এই হচ্ছে কিন্তু আমাদের প্রতিফলনের সামান্য পরিচয়। এবার প্রতিফলনের সূত্র। প্রতিফলনের মোট দুটো সূত্র রয়েছে। এক নম্বর সূত্র হচ্ছে যে আপতিত রশ্মি কমা প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত মানে আঁকা অঙ্কিত অভিলম্ব সর্বদা একই তল বা সমতল, এটা হচ্ছে একই সমতলে থাকবে। অর্থাৎ আপতিত রশ্মিটাও আমার বোর্ডের তলে যদি থাকে, তাহলে প্রতিফলিত রশ্মিটা বাধ্যতামূলক বোর্ডের প্লেন বা তলে থাকতে বাধ্যতামূলক, এবং কিউ বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এই তলে থাকতে বাধ্য। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে।
আচ্ছা, তাহলে এক নম্বর সূত্রটা মানে বুঝে গিয়েছে যে এই তিন ধরনের জিনিস অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অঙ্কিত অভিলম্ব, কোন বিন্দুতে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সব সময় একই প্লেন বা একই তলে বা একই সমতলে থাকবে। দুই নম্বর সূত্র হচ্ছে আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হবে, অর্থাৎ I এর মান যা R এর মানও তাই, অর্থাৎ I equals to R। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। বুঝলেন? এর পরের অংশ চলে আসলাম আমরা যে প্রতিবিম্ব কি। প্রতিবিম্ব কি, ইহা কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও এদের মধ্যে পার্থক্য লেখ। তাহলে দেখো, আপাতত আমরা একটাই ঘটনা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে প্রতিফলন। আর একটা ঘটনা হচ্ছে প্রতিসরণ। তাহলে প্রতিবিম্বটা কি আমি আগে নরমাল বোঝানোর চেষ্টা করি যে যেমন যদি আমি এখানে কোনো একটা আয়না রাখি আর এই দিক দিয়ে টর্চের আলো ধরে যদি আমি এখানে ফেলি, তাহলে আর এখানে কোনো যদি দেয়াল থাকে, নিচে আয়না, মেঝেতে মনে মনে ভাবে একটা আয়না রয়েছে, এখান থেকে আমি টর্চের আলো ফেলছি আর উপরে এই যে পাশে আশেপাশে এগুলো রয়েছে দেয়াল, তাহলে এই টর্চের আলো এখানে এসে পড়লো, প্রতিফলন হলো, হওয়ার পর গিয়ে হতে পারে ওই দেয়ালে বারোটা ছবি দেখতে পাচ্ছি। তাহলে এটা কিসের ফলে এটা ছবিটা তৈরি হলো? এটা প্রতিফলনের ফলে তৈরি হয়েছে। ঠিক তেমনই ভাবে প্রতিসরণের ফলেও এরকমের ছবি হতে পারে। ঠিক আছে? প্রতিসরণ সংক্রান্ত ঘটনাগুলো পরবর্তীতে আলোচনা হবে, তখন আমি এগুলো বোঝানোর চেষ্টা করব। প্রতিবিম্বের সংজ্ঞা শুনি। কোন বিন্দু উৎস, এটাকে আমরা প্রথম লিখে রাখি, বোঝা যাবে পরে। কোন বিন্দু উৎস থেকে আগত অভিসারী বা অপসারী আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যদি
দেখে নাও, কোন একটা বিন্দু থেকে আলো আসবে, সে আলো অপসারী হতে পারে, অভিসারী হতে পারে। ক্লাস 7 এ আমরা পড়েছিলাম অপসারী আর অভিসারী রশ্মি কি। এই রশ্মিগুলো প্রতিফলন বা প্রতিসরণের পর কোন একটা বিন্দুতে গিয়ে সত্যিকারের যদি মিলিত হয় বা কোথাও থেকে যদি মনে হয় যে না ওখান থেকে আসছে, সত্যিকারের সেখানে বিন্দু নেই কিন্তু মনে হচ্ছে যে সেখান থেকে আলো আসছে, তবে ওই বিন্দুগুলোকে আমরা বলবো প্রতিবিম্ব। তো কোন বিন্দুর সাথে আগত অভিসারী বা অপসারী আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলবো। আমি এই ডেফিনেশনটা বুঝবো না, এরপরে ইহা কত প্রকার ও কি কি, তো কত প্রকারে চলে আসে। প্রতিবিম্বের প্রকারভেদ, প্রতিবিম্ব দুই প্রকার, প্রতিবিম্বের প্রকারভেদ, প্রতিবিম্বের প্রকারভেদ। তো প্রতিবিম্ব কত প্রকার বললাম? দুই প্রকার, সৎ আর অসৎ। অনেক সময় না বন্ধ দিয়েও লিখে, তো সমস্যা নেই, একই কথা, সৎ আর অসৎ প্রতিবিম্ব চলবে, দুটোই প্রিফার লাগে করবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব কত প্রকার? দুই প্রকার, সৎ প্রতিবিম্ব আর অসৎ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্বের এবার ডেফিনেশন দেব। তাহলে শুধু আমি তোমাদের এখানে একটা জিনিস শিখে দিচ্ছি, ওই জিনিসটা কাটছিট করে তোমরা বানাতে পারবে বা ওরকম করে মুখস্থ করবে, কি পুরোটাই থাকবে। যেমন কোথা থেকে কাট করবে আমি আগে বলছি, ওখানে মার্ক করবে। কোন এটা আমরা সৎ প্রতিবিম্বের ডেফিনেশন শুনছি। এবার সৎ প্রতিবিম্ব কাকে বলে? কোন বিন্দু উৎস থেকে আগত অভিসারী বা অপসারী আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোন বিন্দুতে মিলিত হয়, এখান থেকে এইটুকুটা রাখবো না, ব্যাস এইটুকু ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আমি রাখলাম, এইটুকুটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে আমার সৎ প্রতিবিম্বের ডেফিনেশন বা সংজ্ঞা। তাহলে কি বলবো? কোন বিন্দু উৎস থেকে আগত অভিসারী বা অপসারী আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোন বিন্দুতে মিলিত হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে, এখানে অবশ্যই ছুটে গেছে, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সৎ প্রতিবিম্ব বলে। মনে থাকবে? ঠিক তেমনিভাবে অসৎ প্রতিবিম্বের সংজ্ঞা কিভাবে দিব আমরা? যে কোন বিন্দু উৎস থেকে আগত অভিসারী বা অপসারী আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যদি, এবার এই টুকটা যদি আমি মুছে দিই, এরপর যদি অন্য কোন বিন্দু, দেখো শোনা এটুকু থাকবে সবে, আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোন বিন্দু থেকে, অন্য কোন বিন্দু থেকে অন্য কোন, এইটুকুটা মুছে দিই আমি অসৎ প্রতিবিম্বের জন্য, ব্যাস। তাহলে কোন বিন্দু উৎস থেকে আগত অভিসারী বা অপসারী আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু অসৎ প্রতিবিম্ব বলে। আশা করি সংজ্ঞাটা লিখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এদের মধ্যে এবার পার্থক্য চেয়েছে, এদের মধ্যে পার্থক্য কি? তাহলে সৎ আর অসৎ প্রতিবিম্বের পার্থক্য। আচ্ছা, আমরা এবার একটা করে উদাহরণ জেনে নিই। যে সৎ প্রতিবিম্বের উদাহরণ হচ্ছে ক্যামেরায় তোলা ছবি হবে সৎ প্রতিবিম্বের উদাহরণ। সৎ বিম্বের উদাহরণ হবে ক্যামেরায় তোলা ছবি। আর অসৎ বিম্বের উদাহরণ হবে আমরা নিজেকে আয়নায়
গঠিত প্রতিবিম্বটা হবে ওয়াসদ প্রতিবিম্বের উদাহরণ। তাহলে সৎ আর অসতের একটা করে উদাহরণ মনে রাখি। এবার সৎ আর অসৎ প্রতিবিম্বের মধ্যে পার্থক্য করব। তো ফার্স্টে একটা করে সংজ্ঞাগুলো লিখে নেব। সংজ্ঞা একটু লাল যেগুলো আছে আমি আর লিখছি না, তো তোমাদের আমি সংজ্ঞা শেখালাম, ওই সংজ্ঞা দিয়ে একটা আমরা পার্থক্য বানিয়ে নিতে পারি। তাহলে প্রথমটা দেখা যাবে আমাদের সংজ্ঞা থাকবে। ধ্যান দিয়েছেন? 2 নম্বর, সৎ প্রতিবিম্ব যদি হয় আমরা তো চোখে দেখতে পাবো, অসৎকে অবশ্যই চোখে দেখা যায়, কিন্তু এটা অন্য করে একটা পর্দাতে ফেলে আবার যে দেখবো, তো সৎটাকে এটা করা সম্ভব, কিন্তু অসৎটা সাধারণত করা যায় না। তাহলে দ্বিতীয় সংজ্ঞা স্পষ্ট পার্থক্য হবে যে সৎ বিম্বকে চোখে দেখা যায় ও পর্দায় ফেলা যায়, ঠিক আছে? আর অসৎ বিম্বকে চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। 3 নম্বর, সৎ বিম্ব বস্তুর সাপেক্ষে উল্টো বা অবশীর্ষ হয়। লিখে দিচ্ছি, এটা মিনিং বোঝাচ্ছি। অসৎ বিম্ব বস্তুর সাপেক্ষে সোজা বা সমশীর্ষ হয়। মানে বোঝাচ্ছে যে যদি এই ডাস্টারের উপরের অংশ দেখতে পাচ্ছ, লক্ষ্য করে তোমরা, এটা উপরের অংশ আর এটা নিচের অংশ, তো বস্তু যদি এরকমের থাকে তাহলে এর প্রতিবিম্বটা দেখতে এরকম টাইপের হবে। সৎ যদি হয় অর্থাৎ বস্তুর সাপেক্ষে উল্টো দেখাবে, ঠিক আছে? তোমরা এই ঘটনাটা বাড়িতে করতে পারো যে স্টেনলেস স্টিলের চামচ নিয়ে, স্টেনলেস স্টিলের চকচকে চামচ নিয়ে যদি চামচের যে অংশতে আমরা বিভিন্ন জিনিসগুলো খাই, অর্থাৎ যে অংশটাতে খাবারগুলো থাকে ওটার সাহায্যে আমরা যেগুলো খাই, ওই অংশটা যদি দেখবে যে চোখের যদি আমরা মুখের সামনে একদম সামান্য দূর করে যদি আমরা রাখি, তাহলে দেখতে পাবো যে আমরা আমাদের ছবিগুলোকে উল্টো দেখবো। অর্থাৎ যদি আমাদের ফেসটা বা মুখটা আমরা দেখি, তাহলে দেখবো যে চুলগুলো বা মাথার এই পোর্শনটা নিচু হয়ে গেছে, আর এই সমস্ত অংশগুলো কি হয়েছে উপরে দেখাবে। অর্থাৎ আমার যা মুখটা রয়েছে তা উল্টে যাবে। তো উল্টা মানে বুঝবো যে সেটা হচ্ছে সৎ প্রতিবিম্ব, আর অসৎ প্রতিবিম্ব সোজাই থাকবে। যেমন আয়নাতে আমরা যেটা দেখি, আমাদের পা যেভাবে নিচে রয়েছে, তাহলে যে ছবিটা আমরা আয়নাতে দেখি তার পাটাও কিন্তু নিচেই থাকে। কিন্তু যদি বাই চান্সের জন্য বোঝার সুবিধার জন্য বলছি যে যদি আয়নায় তো বলে যে সৎ প্রতিবিম্ব গঠিত হতো বা এরকম যদি আয়না গঠন করা হয়, তাহলে দেখতে পাবো যে আমরা এরকম ভাবে দাঁড়িয়ে থাকবো, কিন্তু দেখবো যে মাথা আমার উপরে রয়েছে, পাটা নিচে হয়ে যাবে। সৎের ক্ষেত্রে অসৎ সোজাই দেখাবে, বুঝেছেন? তাহলে এই পর্যন্ত আজকে থাকলো। এর পরবর্তীতে আমরা প্রতিফলনকে কাজে লাগিয়ে বিভিন্ন তৈরি হওয়া জিনিস যেমন পেরিস্কোপ, ক্যালেডোস্কোপ ইত্যাদি জিনিসগুলো নিয়ে আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কারো কোনো যদি বুঝতে সমস্যা হয় বা আরো কোনো জিজ্ঞাসা থাকলে রুটিনে দেওয়া নম্বরগুলোর সংখ্যা দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।